বছর কয়েক আগে এক জীবাণুর বিরুদ্ধে যুদ্ধে নাজেহাল হয়ে পড়েছিল পুরো বিশ্ব। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে থেমে গিয়েছিল বাংলাদেশের পথ চলাও। ঘরে ঘরে শুরু হয়েছিল যেন মৃত্যুর মিছিল। কিন্তু আমরা কি আবারও সেই দুঃস্বপ্নের দিকে ফিরছি? কারণ মাত্র ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের শনাক্তের হার শতকরা ৫০%। পরীক্ষায় পজিটিভ এসেছে প্রতি ২ জনের মধ্যে ১ জনের। তাহলে কি বাংলাদেশ আবারও এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি? জানাবো বিস্তারিত, সাথে থাকুন। গত ২ জুন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে ২৪ ঘন্টায় ২৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। অর্থাৎ শনাক্তের হার শতকরা ৫০%, যা নিঃসন্দেহে একটি ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে এই বাংলা ভূখণ্ডকে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০,৫১,৭২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০,১৯,৩৫২ জন, আর মারা গেছে ২৯,৪৯৯ জন। যদিও পরীক্ষার সংখ্যা কম, তবুও এই উচ্চ শনাক্তের হার আমাদের মনে করিয়ে দেয় ২০২০ সালের সেই দুঃসময়ের কথা। পরিবহনে উচ্চ মাত্রায় হাঁচি কাশি, মাস্কবিহীন মানুষের ভিড়, বাজারে জীবাণুনাশকের অভাব, সবই কি আবার তাহলে ফিরে আসছে? তাহলে প্রশ্ন হচ্ছে, কেন বাড়ছে আবার সংক্রমণ? বিশেষজ্ঞরা এর মূলত ৪টি কারণ ব্যাখ্যা করেছেন। প্রথম কারণটি হচ্ছে জনসচেতনতায় ঘাটতি। কারণ মাস্ক পরা, সামাজিক দূরত্ব বা হাত ধোয়ার অভ্যাস অনেকটাই উঠে গেছে। মানুষ ভাবছে করোনা চলে গেছে বা শেষ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর কারণটি হচ্ছে কম পরীক্ষা, কম প্রতিবেদন। অর্থাৎ দেশে টেস্টিং কম হওয়ায় প্রকৃত চিত্র অনুধাবন করা বেশ কঠিন হচ্ছে। কম রিপোর্ট মানেই কিন্তু কম সংক্রমণ নয়। তৃতীয় নম্বর কারণটি তারা ব্যাখ্যা করেছেন নতুন ভেরিয়েন্ট। WHO সম্প্রতি NB181 নামে একটি নতুন ভেরিয়েন্টকে ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং ঘোষণা করেছে। এটি আগের ভাইরাসগুলোর তুলনায় দ্রুত ছড়ালেও লক্ষণ খুবই সামান্য। ফলে অনেকেই বুঝতে পারছে না যে তারা আক্রান্ত। আন্তর্জাতিক ভ্রমণও এই আক্রান্ত বাড়ার একটি অন্যতম কারণ হিসেবে দেখিয়েছে বিশেষজ্ঞরা। তারা বলছেন পার্শ্ববর্তী দেশ ভারতেও সংক্রমণ বাড়ছে। এছাড়া আন্তর্জাতিক রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে, ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। জুন মাসের শুরুতেই যখন আমরা ভাবছিলাম সব ঠিকঠাক চলছে, তখনই ঘুম ভাঙালো যেন এই করোনা ভাইরাস। এখন প্রশ্ন একটাই, এবার আসলে কতটা প্রস্তুত আমরা? এবার করোনা পরিস্থিতির বৈশ্বিক কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। বাংলাদেশ একা নয়, কারণ বিশ্বজুড়ে বিভিন্ন দেশেও করোনার নতুন ভেরিয়েন্ট দেখা যাচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বেশ কয়েকটি রাজ্যে এরই মধ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী এবং এরই মধ্যে মারা গেছে ৪ জন। চীনে বেইজিং ও সাংহাইয়ে নতুন করে কোভিড ক্লাস্টার দেখা যাচ্ছে। পরীক্ষার হার বেড়েছে সেখানে। স্কুলগুলো আবারও অনলাইনে ফেরত যাচ্ছে। যুক্তরাষ্ট্র সিডিসি এর তথ্য মতে NB181 এবং KP2 ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ছে। বিশেষ করে বয়স্কদের মধ্যে হাসপাতালে ভর্তি বাড়ছে তুলনামূলকভাবে। জাপান ও দক্ষিণ কোরিয়া বিমানবন্দরে র্যাপিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করেছে সতর্কতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে NB181 হচ্ছে এখনকার অন্যতম সাইলেন্ট স্প্রেডার। খুব বেশি উপসর্গ ছাড়াই দ্রুত ছড়িয়ে পড়ছে। 2025 সালের মে মাস পর্যন্ত NB181 নামক নতুন কোভিড-19 ভেরিয়েন্টটি বিশ্বব্যাপী কমপক্ষে 22টি দেশে শনাক্ত হয়েছে। এই ভেরিয়েন্টটি মূলত চীনে প্রথম শনাক্ত হয় এবং এরপর দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে।
নতুন করে যে 22টি দেশে শনাক্তের হার বেড়েছে সেগুলো হলো চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, মালদ্বীপ, মিশর, আয়ারল্যান্ড। অন্যদিকে আছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, জার্মানি, কানাডা, স্পেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO NB181 ভেরিয়েন্টকে ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে শ্রেণীবদ্ধ করেছে, যা নির্দেশ করে যে এটি বর্তমানে গভীর পর্যবেক্ষণের অধীনে রয়েছে। এই ভেরিয়েন্টটি আগের তুলনায় দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম এবং কিছু ক্ষেত্রে বিদ্যমান টিকা ও পূর্ববর্তী সংক্রমণ থেকে প্রাপ্ত প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যেতে পারে। যদিও এই ভেরিয়েন্টটি গুরুতর অসুস্থতা বা মৃত্যুর হার বাড়ায়নি, এর দ্রুত বিস্তার এবং সংক্রমণ ক্ষমতা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জনসাধারণের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, হাত ধোয়া এবং বুস্টার ডোজ গ্রহণের মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখা। NB181 একটি নতুন কোভিড-19 ভেরিয়েন্ট বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও যে এর উপস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তা এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষাতে বোঝা গেছে। এই ভেরিয়েন্টটি ওমিক্রন পরিবারের অন্তর্ভুক্ত এবং এর উপসর্গগুলো পূর্ববর্তী কোভিড-19 ভেরিয়েন্টগুলোর সাথে মিল রয়েছে। এবার জানাতে চাই, করোনা ভাইরাসের NB181 ভেরিয়েন্টের উপসর্গগুলো কি মূলত। বিশেষজ্ঞরা বলছে, জ্বর ও ঠান্ডা লাগা, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ বা সর্দি, ক্লান্তি, শ্বাসকষ্ট বা শ্বাস নিতে সমস্যা, ডায়রিয়া, মাথা ব্যথা, পেশি বা শরীর ব্যথা, বমি বমি ভাব বা বমি করা, চোখে ঝাপসা দেখা এবং মনোযোগের সমস্যা। এই উপসর্গগুলো সাধারণত 3 থেকে 5 দিন স্থায়ী হতে পারে। তবে NB181 ভেরিয়েন্টের কিছু বিশেষ লক্ষণও দেখা গেছে, যেমন দীর্ঘস্থায়ী হালকা জ্বর, মনোযোগের ঘাটতি, যেমন পড়া বা টিভি দেখায় বেশ অসুবিধার কথাও জানিয়েছেন অনেক রোগী। বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে একটু আলোকপাত করতে চাই। বাংলাদেশে NB181 ভেরিয়েন্টের উপস্থিতি নিয়ে সরাসরি কোনো উল্লেখযোগ্য তথ্য না পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে দেশে কোভিড-19 সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে, যা এই নতুন ভেরিয়েন্টের সম্ভাব্য উপস্থিতির ইঙ্গিত হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় যে নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে তার অর্ধেকই পজিটিভ এসেছে, যা বেশ উদ্বেগজনক। অন্যদের সঙ্গে বাংলাদেশের অবস্থা তুলনামূলক কিছুটা কম হলেও অবহেলা করার সুযোগ নেই, কারণ বাংলাদেশে শনাক্তের হার 50%, পরীক্ষার সংখ্যা খুবই কম হলেও ভেরিয়েন্ট অজানা এবং বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত। ভারতে শনাক্তের হার 50%, যদিও তাদের পরীক্ষার সংখ্যা বাড়ছে উচ্চ গতিতে। সেখানে ভেরিয়েন্ট পাওয়া গেছে NB181 এবং তারা র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে। যুক্তরাষ্ট্রে শনাক্তের হার 10% এবং স্থিতিশীল পরীক্ষার সংখ্যা। ভেরিয়েন্ট পাওয়া গেছে KP2, NB181 এবং তারা বিশেষ ব্যবস্থা করেছে বুস্টার ক্যাম্পেইনের। জাপানে 5% শনাক্তের হার, পরীক্ষার সংখ্যা নিয়মিত এবং সেখানে যে ভেরিয়েন্ট পাওয়া গেছে সেটির নাম KP3। বিমানবন্দরে টেস্ট করার ব্যবস্থা রেখেছে তারা। এই তুলনায় বাংলাদেশে যেমন পরীক্ষার হার খুব কম, তেমনি আক্রান্তদের চিত্র খুবই কম। অনেক রোগী হয়তো শনাক্তই হচ্ছেন না। সংক্রমণ যখন সামনে আসে তখন আমাদের হাতে আসলে সময় থাকে না প্রস্তুতি নেয়ার। এবার কি আমরা আগে ভাগে ব্যবস্থা নেব, নাকি আবার সেই মৃত্যুর মিছিল দেখতে হবে? দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। কি করণীয় তাহলে আমাদের? জানান এই ভিডিওর মন্তব্যের ঘরে।
এর মধ্যে বিশেষজ্ঞরা যে করণীয় বিষয় বলছে সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষা বাড়াতে হবে, সরকারকে প্রতি জেলা উপজেলায় কোভিড টেস্টিং ব্যবস্থা আবার চালু করতে হবে, কমিউনিটি পর্যায়ে জেনোম সিকোয়েন্সিং বাড়ানো জরুরি, সচেতনতা ক্যাম্পেইন চালাতে হবে, রেডিও, টিভি ও সোশ্যাল মিডিয়ায় মাস্ক পরা, হাত ধোয়া, লক্ষণ দেখা দিলে আইসোলেশনের গুরুত্ব প্রচার করতে হবে। টিকাদান কর্মসূচি পুনরায় সক্রিয় করা যেতে পারে। যারা এখনো বুস্টার ডোজ পাননি তাদের জন্য টিকাদান ক্যাম্পেইন পুনরায় শুরু করা জরুরি। নতুন ভেরিয়েন্ট উপযোগী টিকা আনতেও প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে শিশুদের জন্য কোভিড সেফ প্রোটোকল আবার চালু করতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া বাধ্যতামূলক করতে হবে। ভ্রমণে বাড়াতে হবে সতর্কতা। আন্তর্জাতিক ফ্লাইট ও সীমান্তপথে আগতদের জন্য র্যাপিড টেস্ট, থার্মাল স্ক্যানার এবং কন্ট্যাক্ট ট্রেসিং ফিরিয়ে আনা দরকার। বাংলাদেশকে WHO এবং অন্যান্য গ্লোবাল ডাটাবেজে ভেরিয়েন্ট রিপোর্টিং নিয়মিত করতে হবে। এতে গ্লোবাল রেসপন্স সঠিক হবে। 2025 সাল বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা। যদিও আমরা প্রযুক্তিতে এগিয়েছি অনেক, তবুও সমীকরণ চলছে দেশের অর্থনীতিতে। এরই মধ্যে বাজেট নিয়ে তোলপাড় মানুষের মধ্যে। এরই মধ্যে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি এখন কতটা গুরুত্ব পাবে, কারণ কোভিড হয়তো আগের মতো প্রাণঘাতী নয়, কিন্তু তার রূপ বদলে প্রতিবারই আমাদের অপ্রস্তুত করে দেয়। যদি এখনই আমরা সতর্ক না হই তাহলে করোনা আবারও আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে কড়া নাড়তে পারে। এবারও কি তাহলে আমরা দরজা খুলে তাকে ঢুকতে দেব, নাকি প্রস্তুতি নেব আগের বারের থেকে শিক্ষা নিয়ে? দর্শক, পরিশেষে বলতে চাই, আতঙ্ক নয়, সচেতনতা চাই। গুজব নয়, বিজ্ঞান চাই। যেন আমরা বলতে পারি, হ্যাঁ, আমরা আগেভাগেই প্রস্তুত ছিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি তানভীর খন্দকার আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।